ফেসিস্টদের সম্পদের আসলে রক্ষক কারা, ফেসিস্টদের আপনার প্রতিষ্ঠানের রক্ষক কারা, তাদের আপনার পুরোপুরি যে এই ব্যবস্থা রক্ষক কারা, যদি আমরা সেইটা ভালোভাবে দেখবেন যে আপনার সংস্কার বলেন কিংবা এই যে নতুন অগ্রযাত্রার পথে যে বাধা হয়ে কারা দাঁড়াচ্ছে, মূলত তারাই দাঁড়াচ্ছে যারা একরকম জমিদারি মন মানসিকতা নিয়েছে। এই যে আসলে নির্বাচনকে ঘিরে নানান রকমের সমঝোতা করার কথা আমরা প্রায়শই শুনে থাকি, সেটি আসলে পুরনো নয়। বাংলাদেশ ইতিহাসে সেরকম সমঝোতা নিঃসন্দেহে আমরা আগেও দেখেছি, এবং বিগত যে 3টি নির্বাচন আসলে আমরা দেখলাম, সেই 3টি নির্বাচন থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। সেখানে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, সেটা এই মুহূর্তে সব রাজনৈতিক দলই বলছে। নির্বাচন পিছিয়ে দিতে এনসিপি চাইছে, সেটি যেমন বিএনপি বলছে, তেমনি জামাত নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। সেই কথাও আমরা শুনতে পাচ্ছি। কোনটি আসলে হতে যাচ্ছে? আপনারাও কি চাইছেন নির্বাচন পিছিয়ে দিতে? না, একটা বড় বিষয় হলো যে দাদার কথা খুব সুস্পষ্টভাবে আসছে, সেটা হলো দেখেন আপনার নির্বাচন পিছিয়ে দেওয়া না, মূলত জনগণের হাতে কারো নতুন অপশন দিতে চায় না, সেটা দেখতে হবে। ভাগবাটোয়ারা বলতে আমার নেতা যেটা বুঝিয়েছেন সেটা হলো যে এস্টাবলিশড পার্টিগুলো তারা এমনভাবে নিজেদের মধ্যকার একটা প্যাক্ট অবস্থা সৃষ্টি করছে। কারণ দেখেন আওয়ামী লীগের সময় কিন্তু জামাতের ব্যবসায়ীরা ছিল, আপনার 24 ঘন্টার ভিতরে কিন্তু জামাত তার হসপিটাল বুঝে পেয়েছে, ব্যাংক বুঝে পেয়েছে, মেডিকেল কলেজ বুঝে পেয়েছে। বিএনপির নেতাদের সাথেও আপনার ব্যাংকের কথা বলেন, লিজিংয়ের কথা বলেন, ফাইন্যান্স প্রতিষ্ঠানের কথা বলেন, শিপিং লাইনে বলেন, সবগুলোতে আপনার একে অপরের সাথে আপনার সমঝোতা করে কিন্তু চলেছে। যখন আপনার ওরা থাকবে না তখন ওদের সম্পত্তি দেখভালের দায়িত্ব কিন্তু এরা নিয়েছে। আপনি যদি অনেক পত্রিকা প্রতিবেদন দেখবেন, এবং এটা কিন্তু আপনার ওপেনলি নিয়েছে, এমন কোনো গোপনে কোনো কিছু না হচ্ছে। এখন যেটা হচ্ছে যে ফেসিস্টদের সম্পদের আসলে রক্ষক কারা, ফেসিস্টদের আপনার প্রতিষ্ঠানের রক্ষক কারা, তাদের আপনার পুরোপুরি যে এই ব্যবস্থা রক্ষক কারা, যদি আমরা সেইটা ভালোভাবে দেখবেন যে আপনার সংস্কার বলেন কিংবা এই যে নতুন অগ্রযাত্রার পথে যে বাধা হয়ে কারা দাঁড়াচ্ছে, মূলত তারাই দাঁড়াচ্ছে যারা একরকম জমিদারি মন মানসিকতা নিয়েছে। আপনি নিশ্চয়ই মনে আছে যে হাসনাত আবদুল্লাহ তার নিজের জন্মস্থানে আরেকজন বিএনপির নেতা সেখানে তার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে, অথচ হাসনাত আবদুল্লাহ সবার সামনে উই আর ওপেন টু বি কিল্ড বলে বন্দুকের সামনে আপনার বুক পেতে দিয়েছে। সেই মানুষগুলো যারা আসলে এই জুলাই এনেছে, এই দেশে আপনার মানুষের মত প্রকাশের স্বাধীনতা এনেছে, তারা তাদের মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে তার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে। এই যে রাজনৈতিক জমিদারিত্ব, আমরা কিন্তু বলছি যে নতুন বন্দোবস্ত বলতে সেইটাই যে এখানে আসলে গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষ তার সংবিধান প্রদত্ত যে অধিকার, এদেশের নাগরিক অধিকার, সেটা সে উপভোগ করতে পারবে। এটা যেমন সে পারবে শাসনতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে, তেমন পারবে তার নাগরিক কাঠামোর মধ্য দিয়ে এবং সরকারি যে কোনো আপনার সুযোগ সুবিধা অ্যাক্সেস করার মধ্য দিয়ে। এই ব্যবস্থায় না, এই ব্যবস্থায় আমি আরেকটা বিষয় বলি, দাদা একটা বিষয় খুব সুন্দর বলেছেন যে এনসিপিকে আসলে আমরাই ঠেলে দিয়েছি, আমরা তাকে ফ্রেম করেছি জামাতের সাথে, এটা সত্য। এখন একটা বিষয় বলেন যে বিএনপির মধ্যকার যে খোনাখুনি, কথা বলতে দেখা গেছে অবশ্যই একুশের কথা হবে, কিছু ক্ষেত্রে হবে না কেন? আপনি ধরেন বিএনপির মধ্যে আপনি জাস্ট একটা বিষয় দেখেন, একটা দলের ভিতর আভ্যন্তরীণ খুনাখুনিতে কয়েকশো মানুষ মারা গিয়েছে। আপনি কি চান আমি এটা সম্পর্কে নীরব থাকি? পুরান ঢাকায় আপনি পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে, আপনি কে বা কারা করেছে আমি প্রশ্ন না তুলে যদি বলি যে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কি আমি নীরব থাকবো? যদি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দল কাছাকাছি অবস্থান নেয়, এই অবস্থানটা কি আপনার মনে করবেন যে রাজনৈতিকভাবে তারা এক হয়ে গিয়েছে? রাজনৈতিক জমিদারিত্ব করছেন আপনারা দীর্ঘদিন। আমি জাস্ট শেষ কথাটা সেটা বলি, পুরনো দল বলেই কি জাস্ট যেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে যদি কোনো রাজনৈতিক দল লিবারাল হয়, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হয়, কিন্তু সে সুশাসন এনশিওর করতে না পারে, হত্যাযজ্ঞ না থামাতে পারে, চাঁদাবাজি না থামাতে পারে, সন্ত্রাস না থামাতে পারে, তাহলে আপনার তার বিরুদ্ধে কথা বলতেই হবে।